আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গরমে মনে করেন জীবনটা একেবারে অতিষ্ঠ, তামা তামা, বুঝছেন? ঠান্ডা জ্বর লেগে গেছে পুরো। সকালে ক্লাস নিলে অসুবিধা, কি অসুবিধা ভাই? তাহলে এক বেলাই পড়েন, দুই বেলা পড়ার দরকার নাই। আচ্ছা, আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়তেছিলাম এবং দণ্ডবিধি আইন পড়তেছিলাম, তাই না বন্ধুরা? তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমরা 19 ধারা পর্যন্ত পড়ছি। তো 19 ধারায় আমরা দুই ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়ছি। যেই সংজ্ঞার মধ্যে বিশেষ করে 2-এর 15-তে নিয়ন্ত্রণ বিলি, 2-এর 29-এ মাদক দ্রব্য, 2-এর 30-এ মাদক দ্রব্য অপরাধ, 2-এর 31-এ মাদকাসক্ত। আর এই আইনের আপনার 6 ধারায় বলতেছে মাদক দ্রব্য, 2-এর 32-এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। আর 6 ধারায় বলতেছে মাদক দ্রব্য অধিদপ্তরের কার্যাবলী কি হবে, আমরা পড়ছি। আর 9-10 ধারায় পড়ছি যে অ্যালকোহল উৎপাদন সংরক্ষণের ক্ষেত্রে কি বিধিনিষেধ আছে। এবং এই আইনের 11 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, সকালে আমরা পড়াইছি, যেখানে বলা হচ্ছে যে মানে অ্যালকোহল পানের বিধিনিষেধ গুলো কি কি, অর্থাৎ অ্যালকোহল কে পান করতে পারবে, কে পান করতে পারবে না। 11 ধারা একেবারে রেড রেড মার্ক দিয়ে রাখেন, ইম্পর্টেন্ট। এই আইনের আপনাদেরকে 15 ধারায় পড়াইছি যে মাদকের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে কি শাস্তি হবে, ঠিক আছে কিনা। এই আইনের 16 এবং 17, এই দুটো ধারায় বলতেছে মাদকের লাইসেন্স বাতিল এবং স্থগিত করার পদ্ধতি, অর্থাৎ কখন বাতিল এবং স্থগিত করা যাবে। এই আইনের 18 ধারায় বলতেছে যে আপনি মাদকের অপরাধে অভিযুক্ত হলে আপনার 3টা লাইসেন্স বাতিল হয়ে যাবে। একটা আছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, একটা আছে মাদকের লাইসেন্স, আর একটা বলতেছে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, এই লাইসেন্স আপনার বাতিল হয়ে যাবে। 19 ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে বলতেছে যে মাদক দ্রব্যের দোকান বন্ধের নিয়ম কি। বলতেছে মহাপরিচালকের অনুমোদন ব্যতীত কোনো মাদক দ্রব্যের দোকান বন্ধ করা যাবে না। এই দেখেন, আমি শরীরটা অসুস্থ, তারপরেও কিন্তু এই যে সাক্ষ্য আইনের 32-33 ধারার পূর্বের সাক্ষীর বিবৃতির প্রশ্ন লিখছি আজকে দিনে। মাদক দ্রব্যের 11 ধারায় যে আমি লিখছি দিনে, দেখছেন? পরে 19 ধারায় মাদকের দোকান কখন বন্ধ করা যাবে বা নিয়ম কি, এই যে আমি নিজে লিখছি, দেখা যায় লেখা, আমার লেখা দেখা যায়। আজকে দিনের বেলা আমি 3টে প্রশ্ন লিখছি। তাহলে আপনাকে লিখতে হবে ভাই, না লিখলে কিন্তু আপনার, আমি যে সকালে যখন বলছি ইম্পর্টেন্ট, আপনাদের লিখতে বলছি, পাশাপাশি আমিও কিন্তু লিখছি। এজন্য এই 3টে ধারা আপনাকে লিখতেই হবে। আচ্ছা, এরপরে আমরা এই 19 ধারায় পড়লাম যে মহাপরিচালকের অনুমোদন ব্যতীত মাদকের দোকান বন্ধ করা যাবে না, ঠিক আছে কিনা। এখন বলা হচ্ছে যে যাবে যদি জেলা ম্যাজিস্ট্রেট এবং ক্ষেত্র বিশেষ পুলিশ কমিশনার মনে করে তার এখতিয়ার সীমার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকের দোকান বন্ধ রাখার দরকার, সেক্ষেত্রে আপনি বন্ধ রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা মহাপরিচালককে লিখিতভাবে জানাতে হবে। এটা অনধিক 30 দিনের জন্য আপনি বন্ধ করতে পারবেন, এর বেশি বেসিক্যালি আপনি বন্ধ করতে পারবেন না। এই কথাটাই বেসিক্যালি আপনার এখানে বলা হচ্ছে। এখানে আরো বলতেছে যে আপনি যদি মনে করেন যে এর মেয়াদ আরো বৃদ্ধি করা দরকার, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি মহাপরিচালকের লিখিত অনুমোদন ক্রমে এর মেয়াদ আরো 30 দিন পর্যন্ত আপনি বৃদ্ধি করতে পারবেন, ঠিক আছে কিনা। 30 দিন পর্যন্ত আপনি বৃদ্ধি করতে পারবেন, এই কথাটাই বেসিক্যালি আপনাকে এখানে বলতেছে। এবং এই যে যে আপনি মাদকের দোকান বন্ধ করলেন, সেই ক্ষেত্রে লিখিতভাবে এর আদেশের অনুলিপি আপনার মহাপরিচালককে অবগত করতে হবে। এইটা হচ্ছে মাদকের দোকান বন্ধের নির্দেশ বা মাদকের দোকান বন্ধের প্রক্রিয়া। আচ্ছা, আজকে আমরা সামনের দিকে যাব। এখানে মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধে ক্ষমতা সমূহ, যদি রিটেনে একটা প্রশ্ন আসে যে মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কি ক্ষমতা রয়েছে ব্যাখ্যা করো। যেমন তোমরা একটা জিনিস বুঝতে হবে ভাই, প্রশ্ন না বুঝে পড়লে কিন্তু সমস্যা। যেমন আহ, আমরা হ্যান্ডবুক পড়াচ্ছি ভাই। যেমন যদি প্রশ্ন আসে যে পুলিশের অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা কি বা দায়িত্ব কর্তব্য কি,
বা পুলিশ কিভাবে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করবে। তো সেই ক্ষেত্রে তোমাকে মনে করো এই সিআরপিসির 149 থেকে 153 ধারা লেখলে যেমন অ্যান্সার হয়ে যায়, ঠিক তেমনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মাদক দ্রব্যের অপরাধ প্রতিরোধে মানে ভূমিকা, পুলিশের ভূমিকা কি বা কিভাবে এই অপরাধ প্রতিরোধ করা যায় লেখো, তখন তোমাকে এই আইনের এই 20 ধারা, 19 মানে 20 ধারা, 21 ধারা, 22 ধারা, 23 ধারা, 24 ধারা, 25 ধারা, হ্যাঁ, এই ধারাগুলো লিখলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যায়। অর্থাৎ এই অধ্যায়টার নামই হচ্ছে চতুর্থ অধ্যায়, মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধের ক্ষমতা সমূহ। ঠিক আছে, মূলত 25 ধারা বা 26, 27, 28, 29 সংক্ষেপে দিতে পারেন যে এই সকল ধারাতে মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধে বেসিক্যালি আপনার ক্ষমতা দেশে। তো আমরা এই 20 ধারাটায় দেখবো যে মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর যে কোনো ব্যক্তি যেখানে মাদক দ্রব্য রয়েছে সেখানে তিনি প্রবেশ করতে পারবেন, তল্লাশি করতে পারবেন, আটক করতে পারবেন। যদি লাইসেন্সের বেশি কোনো মাদক দ্রব্য সেখানে সংরক্ষণ করা, এই বইটি কিন্তু হিজিবিজি করে লেখা ভাই, আমি আমার মতো করে করছি, একটু শোনেন, শুনলে মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ কোন জায়গায় মাদক দ্রব্য যদি থাকে, যদি ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি জানতে পারে যে রহিমের বাড়িতে মাদক দ্রব্য আছে বা তার দোকানে মাদক দ্রব্য রাখা আছে, তাহলে তিনি কি বলা হচ্ছে যে সেখানে প্রবেশ করতে পারবেন, তল্লাশি চালাতে পারবেন, আটক করতে পারবেন। এবং তিনি যে মাদক দ্রব্য তার দোকানে রেখেছেন, তার দোকানে যে রেজিস্টার মেনটেন করা হয়, এই রেজিস্টারটা তিনি পর্যালোচনা করে দেখবেন যে 5 বোতল রাখার কথা, তিনি কয় বোতল রাখছে। ঠিক আছে কিনা? সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে যদি তার রেজিস্টারে যে পরিমাণ মাদক রাখার কথা বা যে যে বিষয়গুলো এখানে থাকার কথা, তার থেকে অতিরিক্ত কোনো কিছু তিনি যদি এখানে রেখে থাকেন, অতিরিক্ত 10 বোতল রাখার কথা তিনি 20 বোতল রাখছেন, তাহলে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার অথবা মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর যে কোনো ব্যক্তি এগুলো জব্দ করতে পারবেন। তাহলে দেখেন এখান থেকে এমসিকিউ আসতে পারে যে মাদকের দোকানে প্রবেশ করতে পারে কে? মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি এখানে প্রবেশ করতে পারে এবং মহাপরিচালকও প্রবেশ করতে পারে। প্রবেশ করে কি দেখবে? যে যে মাদকগুলো রাখা আছে সেইগুলো তিনি দেখবে এবং পরীক্ষা করবে এবং ওই দোকানের রেজিস্টার পর্যালোচনা করবে। ঠিক আছে কিনা? দোকানের রেজিস্টার আপনার পর্যালোচনা করবে এবং বলা হচ্ছে যে রেজিস্টার পর্যালোচনা করে দেখে যদি মনে হয় যে নির্ধারিত যে মাদক রাখার কথা তার চেয়ে অতিরিক্ত মাদক তিনি দোকানে রাখছে, 5 বোতল ফেন্সিডিল রাখার কথা তিনি 50 বোতল রাখছেন, তাহলে এইগুলো তিনি জব্দ করতে পারবেন। কে পারবে? মহাপরিচালক পারবে অথবা মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর যে কোনো ব্যক্তি এটা জব্দ করতে পারবে। এই কথা আপনাকে বলতেছে এই 20 ধারা। 21 ধারায় কি বলছে দেখেন। 21 ধারাটা হচ্ছে এই প্রকাশ্য স্থান ইত্যাদি আটক এবং গ্রেপ্তারের ক্ষমতা। প্রকাশ্য স্থান, এই যে যে আমরা গাড়ি ঘোড়া তল্লাশি করে মাদক পাই না বা খোলা স্থানে মাদক ফেলানো, রাস্তার পাশে মাদক ফেলানো পাই না, এই যে যে আমরা আটক করি বা জব্দ করি, তার যে আইনানুগ প্রক্রিয়া বা বিধান সেটা এই আইনের 21 ধারায় আপনাকে বলতেছে। বলতেছে কি যে যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট এই মর্মে বিশ্বাস থাকে যে প্রকাশ্য কোনো স্থানে অথবা কোনো চলাচলকারী যানবাহনে এই আইনের পরিপন্থী কোনো মাদকদ্রব্য বাজেয়াপ্ত জিনিস রয়েছে, তাহলে তিনি তা জব্দ করতে পারবে। মাদকদ্রব্য অপরাধ সংগঠনকারী এবং অপরাধের উদ্যত কোনো ব্যক্তি রয়েছে, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে আটক করে তার গ্রেপ্তার করতে পারবে। তাহলে প্রশ্ন এভাবে আসতে পারে, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানতে পারলেন যে শ্রীপুর থানার সামনে দিয়ে সারঙ্গদিয়ার দিকে একটি কালো প্রাইভেট কারে মাদক বহন করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে কিনা? মাদক বহন করে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোবাইল পার্টিকে উক্ত গাড়ি আটক করে তল্লাশির নির্দেশ দিল। একজন মোবাইল পার্টির ইনচার্জের আইনগত করণীয় কি? তখন তোমাকে কিন্তু এই 21 ধারা দিয়ে অ্যান্সারটা করতে হবে। অর্থাৎ প্রকাশ্য স্থানে বা যানবাহনে বা যেখানে মাদক আছে বলে সন্দেহ করা হচ্ছে, তাহলে তুমি সেই স্থানে প্রবেশ করতে পারবা এবং সেগুলো জব্দ করতে পারবা, আটক করতে পারবা। এবং যদি মনে হয় যে এই অপরাধের সাথে কোনো ব্যক্তি জড়িত আছে, তাহলে সেই ব্যক্তিকেও তুমি যেমন সিআরপিসি 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, মাঠ মাদকের এই 21 ধারায়ও কিন্তু পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে এবং আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারছি 21 ধারাটা কি বলছে ভাই? মানে 21 ধারা মানে কথাটা সহজ, বাট প্রশ্ন যখন আসবে না, মূল লোকের পেশায় গাল গপ্প করে প্রশ্ন বানাবেন। কথা বুঝছেন? অর্থাৎ এই যে শ্রীপুর থানার অফিসার ইনচার্জে জানলো যে রহিমের গাড়িতে মাদক যাচ্ছে, প্রকাশ্য স্থানে মাদক সে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এটা সে আটক করবে কিভাবে?
সেই আটকের বিধান বা পদ্ধতি বা ক্ষমতা এই 21 ধারায় আপনাকে বর্ণনা করছে। আমি কি বোঝাতে পারছি? দেখি একটু বলেন তো দেখি, এই যে রাজন টঙ্গী নাকি লেখছে, রাজন টং নাকি? আপনি আপনি লাল মিউট আনমিউট হন দিয়ে আপনার একটা প্রশ্ন করি, বলেন আপনি মনোযোগী আছেন কিনা বলেন। লাল চিহ্ন কাটেন, আনমিউট হন, পারেন না আনমিউট হতে? রঞ্জন, রঞ্জন, হ্যাঁ। আপনি স্যার বলেন যে স্যার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কালো রঙের একটি প্রাইভেট কারে রহিম নামক একটি ব্যক্তি শ্রীপুর থানার সামনে দিয়ে সারঙ্গদিয়া নামক গ্রামের দিকে মাদক বহন করে নিয়ে যাচ্ছে। এমন জি সংবাদের স্যার। পরিপ্রেক্ষিতে ডিউটি অফিসার মানে থানার ওসি মোবাইল পার্টির ইনচার্জ সাব ইন্সপেক্টর জব্বারকে নির্দেশ দেয় উক্ত গাড়িটি তল্লাশির জন্য। এক্ষেত্রে সাব ইন্সপেক্টর জব্বারের আইনগত ক্ষমতা এবং করণীয় কি ব্যাখ্যা করো। বলেন তো কোন ধারা আসবে, বলেন বানাই বলেন। স্যার স্যার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র 21 ধারা মতো এই ক্ষমতা দেওয়া হয়েছে। যদি কোনো সাউন্ড কি ক্ষমতাপ্রাপ্ত একেবারেই কম অফিসারের। নাকি? আমার কথা কি জোরে হয় না আপনাদের? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। বলেন। জি স্যার, যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসারের এরকম বিশ্বাস হওয়ার কারণ থাকে যে যদি কোনো প্রকাশ্য স্থানে অথবা চলাচলকারী যানবাহনে কোনো স্থানে বাজেয়াপ্তযোগ্য দ্রব্য অথবা মাদক দ্রব্য আছে, তাহলে তাহার বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত স্থানে বাজেয়াপ্তযোগ্য বস্তু এবং তল্লাশি পূর্বক করতে পারবেন। এবং 21-এর খ ধারায় বলছে, আচ্ছা বুঝতে পারছি, যদি বুঝতে কোনো পারছি, মাদক মোটামুটি দ্রব্য। পারবেন, বুঝতে পারছি, মোটামুটি ধারণা আছে আপনার, বুঝতে পারছি ভাই। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাবেন, ঘটনাস্থলে যাবেন, গাড়ির গতিরোধ করবেন, গাড়ি থেকে সবাইকে নামতে বলবেন, তারপর নিরাপদ দূরত্ব থেকে তল্লাশি কার্যক্রম চালাবেন। এরপরে হচ্ছে আপনার এই যে প্রতিটা গাড়ির প্রত্যেক জায়গায় তন্ন তন্ন করে তল্লাশি চালাবেন। তারপর হচ্ছে নতজানু করে বা আকাশের দিক থেকে মুখ করে আপনাকে তল্লাশি চালাতে হবে। এরপর হচ্ছে কোনো অবৈধ মাদক পাওয়া গেলে খবর মোতাবেক সেক্ষেত্রে জব্দ করতে হবে। যে ব্যক্তি কোনো অপরাধ করছে বলে সন্দেহ হলে গাড়ির মালিক বা গাড়িতে যে সকল যাত্রীরা আছে তাদেরকে আটক করতে হবে এবং থানায় এসে জিডিতে নোট দিতে হবে, বা আইন ও বিধি মোতাবেক একটি এই করতে হবে, কি বলে ওটা, এই মাদক মামলা রুজু করতে হবে এবং ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। এবং ধারা দেবেন কি? মূল ধারা হচ্ছে সিআরপিসির 102(3) পিআরবি 280, না মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 21 ধারা, যেহেতু গাড়ি তল্লাশি বলছে। তোমরা একটা জিনিস মনে রাখবা ভাই, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে মাদকের ক্ষেত্রে যদি প্রকাশ্য স্থান বা এমনি গাড়ি ঘোড়া তল্লাশির কথা বলে, সেই ক্ষেত্রে সেরেফ এই 21 ধারা, ঠিক আছে কিনা? এবং 21 ধারার সাথে যেহেতু তল্লাশি রিলেটেড কোনো বিষয় আছে, সেই ক্ষেত্রে সিআরপিসির 102(3) পিআরবি 280 আমাদেরকে লিখতে হবে। আর যদি আবদ্ধ স্থান তল্লাশির কথা বলে বা মাদক, কোনো রহিমের বাড়িতে মাদক আছে, উক্ত মাদক দ্রব্য তল্লাশির বিধান কি, মাদক দ্রব্য উদ্ধারে তল্লাশির আইনানুগ প্রক্রিয়া কি, রহিমের বাড়িতে আছে, তা বাড়ির কথা যখনই থাকবে সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে তোমার এই কত 23 ধারা দিয়ে আনসার করতে হবে। আর যদি কোনো গাড়ি বা কোনো ব্যক্তির দেহে মাদক আছে, হ্যাঁ, বা কোনো প্রকাশ্য স্থানে মাদক আছে, এমন তল্লাশি বা আটক, এটা আছে 21 ধারায় ক্ষমতা দিয়েছে। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বেশি পড়বো না ভাই, কম পড়ে ভালো রেজাল্ট করা যায় কিভাবে, আমাদের সেদিকে যেতে হবে। একজন বলছে শোনা যায় না, শোনা যায় না কেন, কি সমস্যা? শোনা যাচ্ছে না ভাই? শোনা তো আর কথা, কোনো সমস্যা হওয়ার তো কথা না। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। একবার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ভাই, বুঝছেন? কঠিন ঠান্ডা, শরীর কামড়াচ্ছে। ক্লাস নিতাম না, তারপরে আবার ভাববেন যে টাকাটুকু নিয়ে ক্লাস নিচ্ছে না, নিজের কাছে ছোট মনে হয় ওদের, নাই শরীরটা খুবই কিটমিট কিটমিট করতেছে। আচ্ছা, এরপরে 21 ধারাটা আশা করি আমার কথা বুঝছেন। 22 ধারায় বলতেছে তল্লাশির পদ্ধতি, বলতেছে এই আইনে ভিন্নতার যাই থাকুক না কেন, তল্লাশির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বলতেছে তল্লাশির ক্ষেত্রে আপনাকে ফৌজদারি কার্যবিধি আইনের পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ তল্লাশির ক্ষেত্রে সিআরপিসির 102(3) পিআরবি 280 যে বিধান বা পদ্ধতির কথা বলছে, এই 102(3) পদ্ধতি ধারার পদ্ধতি অনুসরণ করে আপনাকে তল্লাশি কার্যক্রম চালাতে হবে। তাহলে এখানে এমসিকিউ আসতে পারে, এখানে এমসিকিউ আসতে পারে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তল্লাশির বিধান কি, বা তল্লাশির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে আপনাকে তল্লাশি চালাতে হবে, লেখেন। যদি প্রশ্ন আসে তল্লাশির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে আপনাকে তল্লাশি কার্যক্রম চালাতে হবে, তখন আপনাকে এই লিখতে হবে যে আপনাকে সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের পদ্ধতি অনুসরণ করে আপনাকে তল্লাশি চালাতে হবে, ঠিক আছে? অর্থাৎ 102(3) ধারার পদ্ধতি অনুসরণ করেই তল্লাশি চালাতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারা, এই ধারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে, অর্থাৎ আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য 23 ধারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানব পাচারের 19 ধারা 20 ধারা যেরকম গুরুত্বপূর্ণ,
এই আইনের 23 ধারা আমাদের জন্য এটা পুস্তক ব্যতীত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তোমাকে বই দেখে লেখার সুযোগ দেবে না, এই জন্য 23 ধারাটা মুখস্থ করতে হবে। যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি কি লেখো। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি লেখো, অথবা প্রশ্ন আসবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশি কার্যক্রম চালাতে পারে কোন কোন পদের অফিসার, বা কে কে তল্লাশি করতে পারে। রিটেনের জন্য এটা একেবারে রেড জোন, এটা মুখস্থ করতে হবে। দয়া করে আজকে রাতের ক্লাসে মনে করবা যে তুমি একটা ধারাই আজকে ক্লাসে শিখছো, এবং এটা আজকে রাতে একবার লেখবা। আমি নিজেও থানায় যাই, আজকে ডিউটির সময় আমি লেখবো বসে বসে, ডিউটির টেবিল আছে ওখানে বসে লেখবো। এবং আপনারাও আজকে রাতেই যে 23 ধারাটা লিখে মুখস্থ করবেন, ঠিক আছে কিনা? কথা দেন লেখবেন, হাতুস করেন, কথা দেন লেখবেন, হাতুস করেন। যে আজকে 23 ধারা লিখবেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে পুলিশ কর্তৃক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি কি, এটা মুখস্থ করতে হবে। এটা বই দেখে লেখার কোনো সুযোগ থাকবে না, প্রশ্ন আসবে পুস্তক ব্যতীত, সুতরাং তোমাকে মুখস্থ লিখতে হবে। এখানে লিখতে হবে যে মহাপরিচালক অথবা তার নিকট থেকে বিশেষভাবে বা সাধারণভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার অথবা পুলিশের উপপরিদর্শক, উপপরিদর্শক মানে একজন এসআই বলতেছে, পুলিশের উপপরিদর্শক বা এসআই বা মহাপরিচালক বলতেছে তদূর্ধ্ব কোনো অফিসার অথবা কাস্টমের সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমের কে সহকারী রাজস্ব কর্মকর্তা অথবা সমমান সম্পন্ন বা তদূর্ধ্ব কোনো অফিসার। বর্ডার গার্ড বাংলাদেশের ল্যান্স নায়ক, হ্যাঁ? তো ল্যান্স নায়ক আর একজন সাব ইন্সপেক্টর কি এক নাকি? হ্যাঁ, ল্যান্সনার সাব ইন্সপেক্টর এক বানাই ফেলাইছে, যাও বানাইছে, সমস্যা নাই। তদূর্ধ্ব কোনো অফিসার অথবা কোস্ট গার্ড বাহিনীর পেটি অফিসার, তদূর্ধ্ব কোনো অফিসার বা কোনো পেটি অফিসার, তদূর্ধ্ব কোনো অফিসার এইরূপ বিশ্বাস করার কারণ থাকে যে কোনো স্থানে মাদক দ্রব্য আছে বা মাদক দ্রব্যের কোনো অপরাধ সংঘটিত হয়েছে বা হওয়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রে তার বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে লাইসেন্স প্রিমিজেস ব্যতীত, প্রিমিজেস মানে কি? প্রিমিজেস মানে হচ্ছে লাইসেন্সের ওই পরোয়ানা ব্যতীত, অর্থাৎ লাইসেন্সের মানে এই মানে লাইসেন্স প্রিমিজেন্স, লাইসেন্স প্রিভিজেন্স মানে আগে বুঝতে হবে, লাইসেন্স প্রিভিজেন্স মানে হচ্ছে অনুমোদন, অর্থাৎ যেখানে লাইসেন্সের অনুমোদন আছে সেইখানে তল্লাশি করার দরকার নাই। যেমন এখানে বলা হচ্ছে যে লাইসেন্স ব্যতীত না, ভাই লাইসেন্স ব্যতীত না, লাইসেন্সের প্রিমিজেন্স মানে হচ্ছে যে আপনার যেখানে লাইসেন্সের অনুমোদন আছে মাদক বিক্রি করা খাওয়ার, যেমন গুলশানে অনেকগুলো বার আছে দেখবেন, ঠিক আছে কিনা? তো এই যে ক্ষেত্রে অনুমোদন আছে সেইখানে তল্লাশি করতে আপনি পারবেন না, কিন্তু যেখানে অনুমোদন নাই সেইখানে আপনাকে বিনা লাইসেন্সে, সরি বিনা তল্লাশি পরোয়ানায়, তার কারণ কেন আপনি তল্লাশি করতেছেন সেখানে আপনি তল্লাশি করতে পারবেন। তাহলে আমরা প্রথম অংশটুকু মুখস্থ করি যে কে কে তল্লাশি করতে পারবে। তল্লাশি করতে পারবে হচ্ছে এই মহাপরিচালক তল্লাশি করতে পারবে। এরপরে বলতেছে পুলিশের অফিসার যিনি সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন অফিসার। এরপরে বলতেছে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বা তদূর্ধ্ব কোনো অফিসার। এরপরে বলতেছে বর্ডার গার্ডের ল্যান্স নায়ক বা সমমান পদমর্যাদার কোনো অফিসার। এরপরে আপনাকে বলতেছে কোস্ট গার্ডের কোনো পেটি অফিসার। হ্যাঁ, এরা যদি মনে করে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধীনে অবৈধভাবে কোথাও কোনো মাদক রাখা আছে বা অবৈধভাবে কোনো ব্যক্তি মাদকের বেচা কিনা করতেছে বা কোনো স্থানে সংরক্ষিত আছে, তাহলে তার কারণ লিপিবদ্ধ করে বিনা মানে পরোয়ানায়, হ্যাঁ, পুলিশ অফিসার নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে তল্লাশি কার্যক্রম চালাতে পারবে। এক নম্বরে বলতেছে উক্ত স্থানে প্রবেশ করবে, প্রবেশ করতে যে যদি বাধাপ্রাপ্ত হয় দরজা জানালা ভাঙ্গা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খতে বলতেছে উক্ত স্থানে প্রবেশ করে যদি কোনো অবৈধ দলিল দস্তাবেজ বা মাদক দ্রব্য পাওয়া যায় সেক্ষেত্রে পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত যিনি ব্যক্তি তল্লাশি করতেছেন তিনি এটা আটক করবেন। গতে বলতেছে উপস্থিত কোনো ব্যক্তি যদি কি সন্দেহ হয় যে মানে তার দেহে মাদক রয়েছে, তাহলে ওই ব্যক্তিকেও কিন্তু দেহ তল্লাশি আপনার করতে পারবে। এরপরে বলতেছে যে উক্ত স্থানে কোনো ব্যক্তি মাদক দ্রব্য অপরাধ করছে বা করছে বলে সন্দেহ হলে তাকে গ্রেপ্তারও করতে পারবে। তাহলে আমরা একটু সিরিয়াল অনুযায়ী দেখি। 23-এর একের কতে যেটা বলতেছে, বলতেছে কি যে প্রবেশ করবে, বাধাপ্রাপ্ত হলে দরজা জানালা ভাঙিয়ে ফেলে ঢুকে ফেলবে। এরপরে বলতেছে প্রবেশ করার পরে যদি অবৈধ কোনো মাদক টাদক পায় এগুলো জব্দ করতে পারবে। আর গতে বলতেছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে পারবে। আর ঘতে বলতেছে কোনো ব্যক্তির কাছে মাদক পাওয়া গেলে ওই ব্যক্তিকেও পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করে ফেলতে পারবে। 23-এর 2 উপধারায় বলতেছে যে এক উপধারায় যাই থাকুক না কেন সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময়ে কোন স্থানে প্রবেশ করে তল্লাশি করা না গেলে মাদক দ্রব্য অপরাধ সম্পর্কে কোনো বস্তু আলামত নষ্ট হয়ে যাবে, তাহলে তার যথাযথ কারণ লিপিবদ্ধ করে যে কোনো সময় উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি কার্যক্রম চালাতে পারে। ঠিক আছে কিনা? অর্থাৎ এখানে বলতেছে
যে যদি রাতের বেলায় তল্লাশি না করা গেলে মাদক দ্রব্যের অপরাধ বা এই আলামত নষ্ট হয়ে যাবে বা লোকাই ফেলবে বা সরাই ফেলবে, তাহলে এখানে বলতেছে যে তুমি তার কারণ লিপিবদ্ধ করে, হ্যাঁ, যে কোনো সময় তুমি সেখানে প্রবেশ করে এই তল্লাশি কার্যক্রম তুমি চালাতে পারবা। এই কথাটা এখানে বলতেছে। এবং এখানে বলতেছে যে অবশ্যই এই তল্লাশির ক্ষেত্রে একটা নোট দেবো, সিআরপিসির 102(3) পিআরবি 280 বিধি অনুসরণ করা আবশ্যক। তোমাদের একটা থিওরি আমি সবসময় শিখেই বা বলার চেষ্টা করি বন্ধুরা, সেটা হচ্ছে যে তল্লাশির কথা, মাইনর অ্যাক্ট, কার্যবিধি বা যেখানেই তল্লাশির কথা থাকবে, ভালো করে বোঝেন এই কথাটা বলবেন না। মনে করবেন যে আলামিন ভাই এটা শিখেছে আপনাদের, যে তল্লাশির কথা যেখানেই থাকবে, সেটা মাইনর অ্যাক্টের প্রশ্ন আসুক, কার্যবিধির প্রশ্ন আসুক, ওই পুলিশ আইনের পুলিশে তল্লাশি আসুক, অবশ্যই অবশ্যই আমরা নোট দেব যে উক্ত তল্লাশির ক্ষেত্রে সিআরপিসির 102(3) পিআরবি 200 বিধি অনুসরণ করা আবশ্যক। তোমাদের একটু খেয়াল করে দেখো বন্ধুরা, যে তল্লাশির সকল আইনে, মাইনর অ্যাক্টের সকল আইনেই লেখা আছে নিম্নোক্ত তল্লাশির ক্ষেত্রে সিআরপিসি কে অনুসরণ করতে হবে। শুধুমাত্র মাদকদ্রব্য আইন বলে কোনো কথা না, যত আইনে তল্লাশির কথা আছে সব আইনে, মাইনর অ্যাক্ট, তুমি যদি একটু ভালো স্টুডেন্ট হও বা দেড় মাস দিয়ে আগে পরে পড়ে থাকো, দেখবা মাইনর অ্যাক্টের সকল ধারায় তল্লাশির ক্ষেত্রে সিআরপিসি কে অনুসরণ করতে বলছে। ওই জুয়া আইনে তল্লাশিকে সিআরপিসি অনুসরণ করতে হয়, মাদকে একই কথা কইছে, অস্ত্র আইনে একই একই কথা কইছে, মানব পাচারও সিআরপিসি কে অনুসরণ করতে বলছে। অর্থাৎ সিআরপিসি কে অনুসরণ করেই তল্লাশি। এই জন্য আমরা, সে সিআরপিসি প্রশ্ন হোক বা মাইনর অ্যাক্টের কোনো প্রশ্ন তল্লাশি রিলেটেড আসুক, অবশ্যই আমরা সিআরপিসির 102(3) পিআরবি 280 বিধি অনুসরণ করে আমাদের কার্যক্রম করতে হবে। তাহলে আমি 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 আবার বলি বন্ধুরা, সবাই চোখ বন্ধ করেন, আমিও চোখ বন্ধ করি বলি, এটা আমার মুখস্থ আলহামদুলিল্লাহ। তো যদি প্রশ্ন আসে এভাবে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে 2018 মোতাবেক মাদক দ্রব্যের বিনা পরোয়ানায় তল্লাশির বিধান কি, বা কখন কিভাবে কোন পদ্ধতিতে বিনা পরোয়ানায় তল্লাশি করা যাবে লেখো, তখন আপনি এইভাবে লিখবেন যে মাদক আমাদের সমাজের একটি মারাত্মক ব্যাধি। লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি যদি মাদক দ্রব্য রাখে, সংরক্ষণ করে, অবশ্যই সেটা আইনে শাস্তিযোগ্য অপরাধ। প্রশ্নের আলোকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। তখন আপনি লিখবেন যে মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো পুলিশ অফিসার যিনি সাব ইন্সপেক্টর পদের নিম্ন নহে, তারপরে হচ্ছে আপনার কাস্টমস অফিসার বা তদূর্ধ্ব কোনো অফিসার, তারপরে হচ্ছে আপনার বিজিবির ল্যান্স নায়ক, এরপরে হচ্ছে বিমান বাহিনীর কি পেটি অফিসার, এরপরে আপনাকে বলা হচ্ছে যে আপনার এই আরে কি বলে এটা, কোস্ট গার্ডের পেটি অফিসার, এবং বলা হচ্ছে বর্ডার গার্ডের হচ্ছে আপনার ল্যান্স নায়ক। তারা যদি মনে করে যে কোনো স্থানে অপর কোনো ব্যক্তি অবৈধভাবে কোথাও মাদক সংরক্ষণ করছে, সেই ক্ষেত্রে উক্ত স্থানে পুলিশ মানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণ কি কি করবে বলতেছে যে তার কারণ লিপিবদ্ধ করে বিনা পরোয়ানায় তল্লাশি কার্যক্রম নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে করবে। আমরা পথে লিখবো যে উক্ত স্থানে প্রবেশ করবে, বাধাপ্রাপ্ত হলে দরজা জানালা ভাঙ্গা সহ ভিতরে ঢুকে যাবে। এরপরে খতে বলতেছে যদি সেখানে কোনো অবৈধ মাদক রাখা হলে সেগুলো তিনি জব্দ করতে পারবে এবং কোনো অপরাধীকেও আটক করতে পারবে। গতে বলতেছে কোনো ব্যক্তিকে যদি সন্দেহ হয় যে অপর কোনো ব্যক্তি তার শরীরে মাদক দ্রব্য লুকায় রাখছে, সেই ক্ষেত্রে তার ওই ব্যক্তির দেহ তল্লাশিও করতে পারবে। ঘতে বলতেছে কোনো ব্যক্তির কাছে মাদক দ্রব্য পাওয়া গেলে ওই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 23-এর 2 উপধারায় বলতেছে যে এক উপধারায় যাই থাকুক না কেন, হ্যাঁ, সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময়ে যদি তল্লাশি করা না যায়, অর্থাৎ রাত্রে বেলা যদি তল্লাশি করা না যায়, সূর্য অস্ত থেকে সূর্যোদয়কে বোঝো নাকি ভাই, অর্থাৎ সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত, অর্থাৎ রাত্রে বেলা তল্লাশি করা না যায়, সেই ক্ষেত্রে তল্লাশির আলামত নষ্ট হয়ে যেতে পারে, মাদক দ্রব্য কেউ সরাই ফেলতে পারে বা অন্য কোনো স্থানে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তার কারণ লিপিবদ্ধ করে যে কোনো সময় আপনি তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন, এই ক্ষমতা পুলিশ অফিসারকে দেওয়া হয়েছে। এবং তল্লাশির ক্ষেত্রে অবশ্যই সিআরপিসির 102(3) পিআরবি 280 বিধি অনুসরণ করা আবশ্যক। আমরা কি 23 ধারা ক্লাসে মুখস্থ হয়েছে, হয়েছে কিনা? এই একটাই প্রশ্ন, মনে করবো যে আজকে ক্লাসে তুমি এটাই শিখছো, এটা মুখস্থ করে আজকে রাতে লিখে ফেলবা। এটা মুখস্থ করে আজকে রাতে তুমি লিখে ফেলবা, এটা তোমার দায়িত্ব। কিভাবে লিখবে এটা আমি জানি না, তোমাকে এটা লিখে ফেলতে হবে, এটা পরীক্ষায় আসবে। যদি মাদক দ্রব্যের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে করো, তাহলে 23 ধারাটাই ইম্পর্টেন্ট। 11 ধারা, 19 ধারা, 23 ধারা খুবই ইম্পর্টেন্ট, তিনটা ধারা। এখন একটা আইনে মনে করো 60টা ধারা আছে, যদি 10টা ধারা তুমি যদি মুখস্থ না করতে পারো, তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নাই ভাই। 60টা ধারার থেকে যদি 7টা 8টা ধারা আমি পড়াবো রিটেনের জন্য, তো যদি মুখস্থ না, তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে কিনা? 19 ধারা যেহেতু আসছে, যদি নাও আসতে পারে ঠিক আছে, বাট প্রশ্ন রিপিট হতে পারে। কিন্তু 23 ধারাটা এবছর মোস্ট ইম্পর্টেন্ট, আমার কথা হলে গেলে দেখবেন মনে পড়বে ইনশাল্লাহ। 23 ধারা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 23 ধারা থেকে এমসিকিউ আসবে, পুলিশের কোন পদের অফিসার পারে, নৌবাহিনীর কোন পদের অফিসার পারে,
কোস্ট গার্ডের কোন পদের অফিসার পারে, ল্যান্ড বিজিবির কোন পদের অফিসার পারে, হ্যাঁ, মহাপরিচালক পারে কিনা, কোনো ব্যক্তির মাদক পাওয়া গেলে তাকে আটক করতে পারে কিনা, হ্যাঁ, তারপরে সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময় পারে কিনা, পারে। অর্থাৎ তোমাকে বিষয়টা আমি ক্লিয়ার করলাম। সবাই পড়ো, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন চলে যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 24 ধারা। এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। এই ধারাটাও রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। গত বছরের আগের বছর এই 24 ধারা থেকে রিটেনে প্রশ্ন আসছে। এখানে বলতেছে যে এই আইনের অধীন কোন তদন্ত অথবা তল্লাশি পরিচালনাকালে কোন অফিসারের নিকট যদি বিশ্বাসের যথেষ্ট কারণ থাকে যে কোন ব্যক্তি তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে মাদক দ্রব্য লুকায় রাখছে, তাহলে তার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে, বা পানি খাওয়া দাও, বাবা, একটু পানি খাও, এক গ্লাস পানি দাও। আচ্ছা, তার কারণ লিপিবদ্ধ করে, হ্যাঁ, কি করতে পারবে? তার শরীরে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফ, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি কিংবা রক্ত মলমূত্র সহ অনন্য প্রয়োজনীয় যে কোনো পরীক্ষা তিনি করতে পারবে, এবং উক্ত নির্দেশ অমান্য করলে নির্দেশ প্রদানকারী অফিসার তার নির্দেশ পালনে বাধ্য করিবার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে রিটার্নে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন ব্যক্তির শরীরে কোনো মাদক দ্রব্য লুকায় রাখলে কোন কোন পরীক্ষা করা যায়। প্রশ্ন আসতে পারে রিটার্নে। এক্স রে করা যাবে, এন্ডোস্কোপি করা যাবে, কোলোনোস্কোপি করা যাবে, আল্ট্রাসোনোগ্রাফ করা যাবে, মলমূত্র পরীক্ষা করানো যাবে। থ্যাংক ইউ। নাক দিয়ে পানি ঝরতেছে, বুঝছেন? তাহলে দেখেন, এখানে কোন ব্যক্তির শরীরে যদি মাদক দ্রব্য লুকায় রাখে, তাহলে তার কি কি পরীক্ষা করা যায়? এন্ডোস্কোপি করা যায়, কোলোনোস্কোপি করা যায়, এক্স রে করা যায়, তারপর আল্ট্রাসোনোগ্রাম করা যায়, মলমূত্র, রক্ত, এগুলো প্রয়োজনীয় পরীক্ষা করা যায়। তাহলে তিনি যদি এইগুলো মানে নির্দেশ অমান্য করে, তোমার যদি কই যে ভাই তোমার এন্ডোস্কোপি করবো, কোলোনোস্কোপি করবো, যে তুমি পাকস্থলিতে বানিয়ে আইছো কিনা, বিমানবন্দরে দেখেন না যে পাকস্থলিতে করে স্বর্ণ নিয়ে এসে মলধার দিয়ে পরে সে স্বর্ণ বাইর করে, দেখছেন? বা হচ্ছে মলদারের মধ্য করে আপনার এই যে বা পাচার করে, দেখছেন না? এই করে, শুনছেন? নাম শুনছেন না পুলিশের লোক? শুনছেন কিনা? হ্যাঁ, এগুলো বা দেখবেন পেটের মধ্যে করে ইয়াবা নিয়ে আসে। তাহলে এই কথা এখানে বলতেছে, বলতেছে কি যে এই বাবা এদিকে আসো, এদিকে আসো, চার্জ নেই, আমি ডিউটি আছে বাবা, দাও পরে, সারাদিন দেখছো, কথা দাও, এসির ভিতরে ঘুমাও গা, যাও। আচ্ছা, তাহলে এখানে এই পরীক্ষাগুলো বেসিক্যালি আপনার এগুলো আবার খায় কেমন বলো তো? যারা খায় তারা তো গুই খায়। কথা কি বুঝছেন নি? তাহলে এ তো খাই, ইয়াবা যারা খায়, এগুলো তো বিশাল এক নেশা জীবন। এটা সত্যি কথা বলবো, এটা শুনলে বললে আপনি হাসবেন। আমার চাকরি তো মনে করেন এই 6 মাস কেবল লগেন থানায়, বাকি তো চাকরি করছি এসবি সিআইডি বা এই বড় ইউনিটে। বললে হয়তো বিশ্বাস করবেন না, আমি সরাসরি এখনো ইয়াবা মানে দেখিনি যে এটা কেমন। এমনি ভিডিও দেখছি, বা এই যে সব কালার থাকে, গোলাপি কালার থাকে বা লাল কালার থাকে, দেখছি, জানি কেমন, কিন্তু সরাসরি ইয়াবা এখনো আমি দেখি নাই। কথা বুঝছে? বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যাও আর কি। আচ্ছা, তাহলে এখানে এই এই পরীক্ষাগুলো করতে পারবে কি কি? তাহলে এই পরীক্ষাগুলো আপনাকে নাম, এই পরীক্ষাগুলো আপনাকে কিন্তু নাম লিখতে হবে, মুখস্থ করতে হবে যে কোন কোন পরীক্ষা করানো যায়। তাহলে এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফ, তারপরে কোলোনোস্কোপি, রক্ত, মলমূত্র, এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার এই 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 পরীক্ষা আপনার করতে হবে। এটা রিটেনের জন্য মনে রাখতে হবে। এবং বলা হচ্ছে যে 2 উপধারা 1-এর বিধান পরীক্ষার পর কোনো ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে যদি মাদক দ্রব্যের উপস্থিতি শনাক্তকরণ হয়, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে 36-এর সারণিক ক্রমিক 6 থেকে 11 কিংবা 13 থেকে 20-এর বিধান অনুযায়ী দণ্ডিত প্রাপ্ত হবে। অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোনো ব্যক্তির শরীরে যদি মাদক দ্রব্য পাওয়া যায়, তুমি যদি পাকস্থলিতে করে ইয়াবা নিয়ে এসো, বা তুমি যদি পাকস্থলিতে করে অন্য কোনো মাদক দ্রব্য তুমি যদি নিয়ে এসো, বা রক্তের মধ্যে বা শরীরে বা মানে মলমূত্র এগুলা মিশিয়ে তুমি যদি নিয়ে এসো, তাহলে তোমার শাস্তি কি হবে? শাস্তি বলতেছে 36-এর সারণী 6 থেকে 11, এবং বলতেছে যে আপনার 13 থেকে 20, এই যে কোনো ধারার মধ্যে যদি পড়ে, তাহলে সেই অনুযায়ী তার এখানে কি হবে? শাস্তি হবে। শাস্তি হবে, এই কথাটাই এই এই কথাটাই বেসিক্যালি হচ্ছে আপনার এখানে বলতেছে। তাহলে আশা করি আমার কথা মনে হয় এখানে বুঝছেন। এবং
তিন উপধারা বলতেছে, একের বিনামূল্যে পরীক্ষা করার পর কোনো ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণের, সেবনের, ব্যবহারে অথবা কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে নয়ের বিধান উপলক্ষে 36 সারণী 16, 21 এবং 29 ধারা অনুযায়ী অথবা 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের জন্য গ্রেপ্তার করা যাবে। এগুলো পুস্তক সহকারে মূলত আসার জন্য আসবে, তাছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। অর্থাৎ রিটেনে প্রশ্ন আসতে পারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী কোন ব্যক্তির শরীরে মাদক লুকায় রাখলে কোন কোন পরীক্ষা তাকে করানো যায় এবং তাকে কি গ্রেফতার করা যায় কিনা ব্যাখ্যা করো। রিটেনে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোন কোন পরীক্ষা করা যায় তোমাকে এই প্রশ্নটা আমার গাইডে দেখবেন আছে, যে আল্ট্রাসোনোগ্রাম করা যাবে, এন্ডোস্কোপি করানো যাবে, কোলোনোস্কোপি করা যাবে, রক্ত মল মুক্ত করা যাবে, পরীক্ষা করা যাবে, এক্স রে করা যাবে। অর্থাৎ এই পরীক্ষাগুলোর কথা মনে রাখলেই তোমার হয়ে যাবে। শাস্তি কি হবে এগুলো দরকার নাই, এগুলো যদি আসে পুস্তক সহকারে আসবে দেখতে পারবে, বাট এই পরীক্ষাগুলোর কথা তোমাকে মুখস্থ করতে হবে। 36-এর সাইডটা কিন্তু ইম্পর্টেন্ট, বলা আছে মাদকাসক্ত শনাক্ত করার প্রয়োজনে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ড্রপ টেস্ট করা যাবে। ড্রপ টেস্টে পজিটিভ হইলে ধারা 36-এর সাইড অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, অর্থাৎ নিরাময় কেন্দ্রে তাকে পাঠাইতে হবে। রিটার্নে মনে করে প্রশ্ন আসলে এভাবে, যে রহিম নামক একজন কনস্টেবল বা এএসআই, সে মাদকাসক্ত, সেক্ষেত্রে তার মাদকাসক্ত পরীক্ষা করার জন্য কোন পদ্ধতি অনুসরণ করে করা যাবে এবং তার অপরাধ কি বা তার শাস্তি কি ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন আসলে 36-এর সাইড উপধারা দিয়ে লিখতে হবে, তাকে ড্রপ টেস্ট করতে হবে সরকারি কোনো হাসপাতালে, বিশেষ করে যেহেতু সে পুলিশ সদস্য, রাজারবাগ সেন্ট্রাল কেন্দ্রীয় হাসপাতালে তার ড্রপ টেস্ট করাতে হবে। যদি প্রমাণিত হয় যে তার ড্রপ টেস্টে পজিটিভ, যে সে মাদক সেবন করে বা করছে, সেই ক্ষেত্রে 36-এর যে সাইড ধারা আছে সেই অনুযায়ী তার ব্যবস্থা হবে, অর্থাৎ তার বিভাগীয় ব্যবস্থা তো হবেই, পাশাপাশি তাকে নিরাময় কেন্দ্রে পাঠাতে হবে। যদি সে নিরাময় কেন্দ্রে না যেতে চায়, সেক্ষেত্রে তার অন্যান্য যে শাস্তির বিধান আছে এই চারি অনুযায়ী তার ব্যবস্থা হবে। এই সব বাদ দাও, ওই পরীক্ষাগুলোর নামের নামের কথা মনে রাখবেন, এবং 36-এর সাইড এই চারির নামের কথাটাও, এটা ড্রপ টেস্টের কথা মনে রাখবেন। ড্রপ টেস্ট করা যাবে কার? সকল ব্যক্তির, যে ব্যক্তিকে সন্দেহ হয়, এমসিকিউ কার, যে ব্যক্তিকে সন্দেহ হয় এই ব্যক্তিকেই বেসিক্যালি আপনি ড্রপ টেস্ট করবেন। কথা ঠিক আছে কিনা? আমি কি বোঝাতে পারতেছি আপনাদের কথাগুলো ভাই? একজন বলছে ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে ভাই? তুমি কাও যে কি ভুল হচ্ছে, কি ভুল বলো, আমি শিখি, বলো কি ভুল হচ্ছে। আমি লাল চিহ্ন কেটে দিছি, বলো কি ভুল হয়েছে, বলো ভাই। যে বলছে ভুল হয়েছে সেক্ষেত্রে সেও অ্যান্সার করেন, কি ভুল, কি ভুল বললাম? আমি বলছি যে ভাই আপনি বলেন। যে ব্যক্তি মাদকাসক্ত বা যাকে সন্দেহ করা আছে সে মাদক দ্রব্য সেবন করে, সেই ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে 24-এর উপধারা মোতাবেক তার ড্রপ টেস্ট করাতে হবে। ড্রপ টেস্ট করায় যদি সে পজিটিভ আসে, সেই ক্ষেত্রে 36-এর তার সাজার বিধান আছে। প্রথমে তাকে নিরাময় কেন্দ্রে পাঠাতে হবে। যদি সে না যেতে চায়, নিরাময় কেন্দ্রে পাঠাতে যাবে কিন্তু তার নিজ খরচে, যদি না যেতে চায় সেই ক্ষেত্রে তার শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু ওখানে বর্ণিত আছে। কথা তো এটাই নাকি, নাকি অন্য কোনো কথা আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, হ্যাঁ 6 মাসের কারাদণ্ড, বানান ভুল, আচ্ছা ঠিক আছে। তাহলে আশা করি আমার কথা আপনারা বুঝছেন। বেশি পড়া যাবে না, বেশি পড়লে কিছুই মন থাকবে না, পরে হজা বরাল্লা বাদাই ফেলবেন। তাহলে আমরা দেখেন 20 ধারায় শিখলাম যে যে কোনো ব্যক্তি তল্লাশি চালাবে। 21 ধারায় শিখলাম যে মানে যানবাহন বা খোলা স্থানে তল্লাশি। আর 22 ধারায় শিখলাম সিআরপিসির পদ্ধতি অনুসরণ করতে হবে। 23 ধারায় শিখলাম পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় তল্লাশি। 24 ধারায় আমরা শিখলাম যে কারোর শরীরে কোনো মাদক থাকলে সেক্ষেত্রে তার কি কি পরীক্ষা করা যাবে। আর 24-এর যেটা শিখলাম যে ডোপ টেস্ট পরীক্ষা করা যাবে। আর ডোপ টেস্ট যদি অপরাধ প্রমাণিত হয়, 36-এর তার শাস্তি, 36-এর তার শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। বুঝছেন কথা নাকি বোঝেন না আপনারা? আচ্ছা, আমরা চলে যাবো এখন 25 ধারা। 25 ধারায় বলতেছে, 25 ধারা ইজিক্যাল টু সিআরপিসির 150, অর্থাৎ যে কোনো অপরাধ সম্পর্কে তুমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করো না ভাই? অবগত করো কিনা? যে কোনো অপরাধ সম্পর্কে তুমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করো, সিআরপিসির এই ইয়া ধারা কি বলতেছে, এই 25 ধারায় তোমাকে অবগত করতে হয়। অর্থাৎ তুমি মাদক দ্রব্যের কোনো কিছু আটক করলা, জব্দ করলা, তল্লাশি করলা, তুমি যাই করো না কেন, হ্যাঁ, সিআরপিসির 25 ধারা মোতাবেক তোমার যিনি সিনিয়র আছে তাকে তুমি অবগত করো যে স্যার আমি অমুক জায়গায় আইছি, আমি আইসি তো এই মাদক ধরে এলাইছি। তাহলে এই অবগত করার দায়িত্ব হচ্ছে তোমার, এই অবগত করার দায়িত্ব হচ্ছে তোমার। ঠিক আছে? আচ্ছা, 26 ধারায় যেটা এখানে বলতেছে, 26 ধারার 26-এর 3 উপধারাটা একটু খেয়াল করবেন। এখানে আসলে
আপনারা আসলে সব সব তো পড়ে আর পারবেন না, সব তো পড়ে পারবেন না। এখানে 26-এর 3-এ দেখবেন, অর্থাৎ যে সকল মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এগুলো জব্দ করা যাবে, আটক করা যাবে, ঠিক আছে কিনা। 26-এর 3-এ যেখানে আপনাকে বলতেছে, 2-এ আপনাকে যে বিষয়টা বলতেছে যে মাদক দ্রব্য অপরাধ সংগঠনের সময় বাজেয়াপ্ত মাদক দ্রব্যের সহিত যদি কোনো বৈধ মাদক দ্রব্য পাওয়া যায় তাহলে উক্ত মাদক দ্রব্য বাজেয়াপ্ত হবে। অর্থাৎ বৈধ মাদকের সাথে যদি তুমি অবৈধ মাদক যদি তুমি জব্দ করো বা আটক করো, সেক্ষেত্রে অবৈধ মাদকও তুমি বাজেয়াপ্ত করতে পারবা। আর 26-এর 3 ধারাটা একটু গুরুত্বপূর্ণ এইখানে, যদিও 2-3টে লাইনের কথা, বাট এই কথাটা আমাদের রিটেনে পরীক্ষায় 2বার অলরেডি চলে আসছে। বলতেছে যে মাদক দ্রব্য অপরাধ সংগঠনের জন্য যদি কোনো সরকারি বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো যানবাহন ব্যবহার করা হয় তাহলে উহা জব্দ হইবে এবং মামলা রুজুকারী অফিসার সরকারি কার্যের স্বার্থে ও যানবাহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করবে। তবে বিষয়টি এজাহারে উল্লেখ করতে হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে, করিম নামক একজন এএসআই পুলিশ সুপারের গাড়ি ব্যবহার করে মাদক বহন করলো, মাদক বহন করার সময় শ্রীপুর থানার টহল পার্টি উক্ত গাড়িকে জব্দ করলো। এক্ষেত্রে উক্ত গাড়ির বিলি ব্যবস্থা কি, বা উক্ত গাড়ি কিভাবে সংরক্ষিত হবে, বা উক্ত গাড়ির নিষ্পত্তি কিভাবে করতে হবে। তাহলে উক্ত গাড়ির নিষ্পত্তি কিন্তু এই 26-এর 3 উপধারায় বলে দিয়েছে কি, যে কোনো সরকারি গাড়িতে যদি মাদক বহন করা হয় সেই গাড়িও জব্দ করতে হবে, মাদকও জব্দ করতে হবে, এবং ওই আসামিকেও আপনাকে আটক করতে হবে। তবে সরকারি কাজের স্বার্থে এই গাড়িটা যে কর্তৃপক্ষের অধীনে রয়েছে, যেমন এই গাড়িটা মনে করেন যশোর জেলার এসপির গাড়ি, তাহলে যশোর জেলার এসপির কাছে এই গাড়িটা হস্তান্তর করতে হবে। এবং এই গাড়িটার কথা যে যশোর জেলার এসপির গাড়ির মাধ্যমে মাদক বহন করা হয়েছিল, আবার যেন আবার অন্যদিকে নিয়েন না যে এসপির গাড়ির কথা নিয়ে ক্লাস নিচ্ছি আবার, আস্তাগফিরুল্লাহ, মানে ক্লাসের সুবিধার আলোচনা করতেছি। তাহলে এজাহারে কিন্তু মামলাটা হবে কোথায়, শ্রীপুর থানায় মামলা হবে। তাহলে শ্রীপুর থানার এজাহারে অবশ্যই যশোর জেলার এসপির গাড়ির কথা উল্লেখ থাকবে, যে এই জেলার এসপির গাড়ি ব্যবহার করে এএসআই অমক আপনার মাদক বহন করছে, তবে এই গাড়িটা ওই যশোর জেলার এসপি কে হস্তান্তর করতে হবে। কিন্তু মামলাটা যেহেতু শ্রীপুর থানায় হচ্ছে, শ্রীপুর থানার এজাহারে এফআইআর এ এই কথাটা আপনাকে লিখতে হবে। আমার মতো কানা হলে সড়ক পরিবহনের 100, হ্যাঁ সড়ক পরিবহনের 115 ধারা দিয়ে আসবে। এই তোমার আমার মতো বলদ কিছু আছে, আমিও বলদ। সড়ক পরিবহনের 115 ধারা আমি কই, সড়ক পরিবহনের 115 ধারাটা কোনটা জানো? মানে তুমি একটা গাড়ি আটক করছো, আটক করার পর সেই গাড়ির বিলি ব্যবস্থা কি। একটা গাড়ি আটক করার পরে যার মালিকের কাছ থেকে তুমি আটক করছো, তুমি কইছো কাগজপত্র নিয়ে তুমি আসো, এখন এই গাড়ির বিলি ব্যবস্থা হচ্ছে সড়ক পরিবহনের 115 ধারা। বাট রাস্তার পাশে একটা গাড়ি সন্দেহমূলক পড়ে রইছে, এই গাড়ি তুমি আটক করছো বা এই গাড়ি তুমি জব্দ করছো, এই গাড়ির বিলি ব্যবস্থা কি? এই গাড়ির বিলি ব্যবস্থা হচ্ছে সিআরপিসির 123 থেকে 125। আমি কি বোঝাতে পারছি? রহিমের কাছ থেকে গাড়ি আটক করছে, কইছে কাগজপাতি নিয়ে গাড়ি থানায় নিয়ে গেলাম, তো এই গাড়ি বিলি ব্যবস্থা হবে সড়ক পরিবহন আইন 2018-এর 115 ধারা অনুযায়ী। রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটা গাড়ি পড়ি রইছে, এই গাড়ি তুমি যাই জব্দ করি থানায় নিয়ে আইছো, তাহলে এই গাড়ির বিলি ব্যবস্থা হবে হলো সিআরপিসির 523 থেকে 525। অথবা পুলিশের ধাওয়া খাইয়ে ক নামক ব্যক্তি একটা গাড়ি রাস্তার পাশে ফেলাইয়ে যান নিয়ে পালাইছে, পুলিশ গাড়িটি জব্দ করলো, এই গাড়ির বিলি ব্যবস্থা কি? তাহলে এই গাড়ির বিলি ব্যবস্থা 523 থেকে 525। বাট গাড়ি তোমার কাছে সরাসরি ধরছে সন্দেহমূলক ভাবে, যে এই এই গাড়ি মালিক তুই কিনা, দেখাতে পারেনি, জব্দ করে থানায় নিয়ে আইছে, ঠিক আছে কিনা, তোমার কাছে ধরে নিয়ে আইছে, তাহলে তুমি এর মালিকানা প্রমাণ করার জন্য সড়ক পরিবহন আইনের 115 ধারায় ব্যবস্থা আছে। বাট যখন কোনো মালিক থাকবে না, আপনাকে গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাইছে, পুলিশের টহল গাড়ি দেখে গাড়ি ফেলাই থেকে লোকজন পলাইছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সিআরপিসির 523 থেকে 525 ধারার, অর্থাৎ সন্দেহমূলক ভাবে গাড়ি তুমি আটক করছো। সন্দেহমূলক ভাবে বা পরিত্যক্ত অবস্থায়, বেয়ারিশ অবস্থায়, বা যে গাড়ির মালিক পাওয়া যাচ্ছে না এমন অবস্থায় তুমি আটক করছো, আমার মতো কানা হলি তুমি ওই কাম করে ফিরে আসবে না। তা দুটো পয়েন্ট কি বুঝতে পারছো? মালিকের কাছ থেকে সরাসরি বা কোনো ব্যক্তির কাছ থেকে সরাসরি গাড়ি আটক করলে, ওই গাড়ির মালিকানা নিয়ে কোনো সন্দেহ হলে ওই গাড়ির মালিকানা বন্টন বা বিলি ব্যবস্থা করা হবে সড়ক পরিবহন 115 ধারায়। বাট রাস্তার পাশে গাড়ি পড়ে রয়েছে, পুলিশের গাড়ি টহল গাড়ি দেখে গাড়ি ফেলাইছে, চোর পলাইছে, তাহলে এই গাড়ির বিলি ব্যবস্থা হবে সিআরপিসির 523 থেকে 525-এ। বুঝছেন কথা? আর এই সরকারি গাড়িতে যদি মাদক বহন করেন, 26-এর 3-এ আপনাকে এই কথা বলতেছে যে সরকারি কর্তৃপক্ষকে গাড়ি দিয়ে দিতে হবে, এবং এজাহারে অবশ্যই সরকারি গাড়ির কথা উল্লেখ থাকবে। অর্থাৎ এই যশোর জেলার এসপির কথা এখানে উল্লেখ থাকবে, যে যশোর জেলার এসপি এই গাড়ি বহন করতো বা এই গাড়ি ব্যবহার করতো। বুঝছেন কথা আপনারা ভাই, নাকি বোঝেন নাই বলেন তো? কি ক্লাসটা ভালো লাগতেছে না আপনাদের কাছে একটু?
ভাল লাগতেছে? আর যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে সরকারি গাড়িতে মাদক বহন করবে, এই মালের অপরাধ কি বলেন? এই মালের অপরাধ হচ্ছে 36-এর কত বলেন? কয় না কেন? 36-এর 6, 36-এর 6-এ সে অপরাধ করছে বলেই গণ্য হবে, ঠিক আছে? 36-এর 6 অপরাধ মিন্স তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, তার ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমার আগের ইউনিটে এক কনস্টেবল এরকম গাঁজা মাজাইয়া বা সহকারে ধরা খালো। এসপির মানে স্যারের খুব কাছের লোক ছিল। এসপি স্যারও পরে বসানি দিয়ে দিয়েছে, চাকরি খেয়ে ফেলাইছে। আবার ক্যাম্বালা ক্যাম্বালা তো সে চাকরি খুঁজিও পাই, আবার পাইছেও আবার। এই সুজাত ভাই আছে না? সুজাত ভাই তো চিনতে পারছে যে কার নাম কইছি। সুজাত ভাই আছেন ক্লাসে? সুজাত ভাই কি ব্যাটসম্যান না, ওটা হলো 8-এর ব্যাচ ছিল, 8-এর ব্যাচ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই দেখেন যা পড়ালাম শুধু এর মনে রাখবেন। তাহলে 26 ধারা, 26-এর 3টা একটু মনে রাখবেন, যে সরকারি গাড়ির ক্ষেত্রে কি ব্যবস্থা, বাজেয়াপ্তকরণের পদ্ধতি, ঠিক আছে কিনা? বাজেয়াপ্তকরণ এবং আটককৃত এই দ্রব্যাদি নিষ্পত্তি বা বিলিবন্দেশ। এখানে আপনার এই এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং আটক ব্যক্তির মালামাল সম্পর্কে বিধিবিধান। এখানে আপনাকে বলতেছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে কোনো ব্যক্তির যদি সম্পত্তি আটক করেন বা জব্দ করেন, বা মাদক দ্রব্য জব্দ করেন আটক করেন, সেগুলো মানে লেখে মানে সংক্ষেপে এটাকে তালিকা করে এগুলো আপনাকে নষ্ট করা যাবে, বাজেয়াপ্ত করা যাবে। এবং এখানে বলা হচ্ছে যদি মানে এই মানে সরকারের মানে এটা যদি বহন করা বেশ ব্যয়সাধ্য হয় বা কষ্টসাধ্য হয়, সেই ক্ষেত্রে তার স্যাম্পল গুলো আদালতকে দেখাতে হবে, এবং বাকি স্যাম্পল গুলো আপনি ধ্বংস করে ফেলতে পারবেন। যেমন আপনারা যারা দেখবেন, আগে আমরা উত্তরায় দেখছি যে র্যাবে এরকম এখনো মনে হয় করে, যে ওই যে রুলার আছে না, রুলার, রুলার এনে ডাইরেক্ট মদের বোতলগুলো নষ্ট করে ফেলায়। এই করে কিনা দেখছেন না ভাই? করে কিনা? এটা আপনারা দেখছেন, র্যাবে দেখেন। আমাদের থানায় এরকম, থানায় তো এরকম করে কিনা আমি দেখি নাই। বাট র্যাবে কে মাদক দ্রব্য এরকম উদ্ধার করে রোলার নিয়ে একবারে মনে করেন রোলারের তলে এগুলো দিয়ে একবারে মনে করেন যে আপনার আবার নষ্ট করে ফেলায়। অর্থাৎ এই কথাগুলো বেসিক্যালি এই 27, 28, 29 এই 3টে ধারায় আপনার সেম একই কথাই বলছে। এগুলো এত গুরুত্বপূর্ণ কিছু না, সব ধারা পড়াইলে তখন মনে কষ্ট পাবেন। এগুলো গুরুত্বর কিছু না, জাস্ট একটু এতটুকুই দেখবেন। এটা এটা মনে থাকবে। তবে এই জব্দ করা এবং নষ্ট করা আলামত, এখানে আলামত করে জমা দিতে হবে। আলামত বলতে কি, আপনি কয়টা বোতল, এই বোতলগুলো আপনি করে জমা দেবেন এই। আচ্ছা, 29, তাহলে 26-এর 3টা গুরুত্বপূর্ণ, এবং 27, 28, 29 এই 3টা ধারায় আপনাকে ওই জব্দ, আটক এবং ধ্বংস করার পদ্ধতি বা ক্ষমতার কথা এখানে ব্যাখ্যা করছে। ঠিক আছে কিনা? জব্দ, আটক, ধ্বংস, এগুলোর প্রশ্ন যদি আসে এই 26, 27, 28 এর মাঝে উত্তর খোঁজার চেষ্টা করবেন। আমি আপনাকে সহজ করে দিচ্ছি, বেশি প্রশ্ন ধারা পড়লে মন থাকবে না, সমস্যা আছে। 30 ধারা, মহাপরিচালক ইত্যাদির তদন্তের ক্ষমতা। মূলত তদন্তের ক্ষমতা কার? তদন্তের ক্ষমতা হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে একজন এসআই এর। বাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ ছাড়াও তদন্ত করতে পারে কে? তদন্ত করতে পারে মহাপরিচালক, অথবা মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো একজন অফিসার অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি এই ক্ষমতা প্রদান করতে পারেন। এমসিকিউ আসতে পারে, মাদকের অপরাধ তদন্ত করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহাপরিচালক, ক খ উভয়। তাহলে সঠিক অ্যান্সার আছে উভয়। মাদক দ্রব্যের মহাপরিচালক তদন্ত করতে পারবে, অথবা তার নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে থানার ওসিও কিন্তু তদন্ত করতে পারবে। এই দুটো পয়েন্ট একটু মনে রাখবেন, 30 ধারাটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, 21 ধারাটা আমরা 31 ধারাটা দেখবো, তদন্তের সময়সীমা। আমরা যেরকম আমরা যেরকম ওই যে নারী শিশু 18 ধারায় আমরা দেখছি তদন্তের সময়সীমা, হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে আপনার 30 কার্য দিবস। ঠিক তেমনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই 31 ধারায় তদন্তের সময়সীমা আলোচনা করছে। অর্থাৎ তদন্ত কিভাবে সম্পন্ন করতে হবে মাদকের মামলা। অর্থাৎ এখানে বলতেছে যে অবশ্যই তদন্তের ক্ষেত্রে সিআরপিসি পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে, এবং কার্যবিধি আইনে ভিন্নতার যাই থাকুক না কেন, মাদক দ্রব্যে তদন্তের ক্ষেত্রে অপরাধ সংগঠনের সময় অপরাধীকে যদি হাতে নাতে ধরেন, সেই ক্ষেত্রে অবশ্যই 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। বন্ধুরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবা যে আমরা যে বছর 20 সালে এমসিকিউ পরীক্ষা দেই, এই তদন্তের সীমা থেকে 5টা প্রশ্ন এমসিকিউ আসছিল। যে এই অস্ত্র আইনে তদন্ত সীমা হাতে নাতে গ্রেপ্তার হলে কয়দিন, মানব পাচারে কয়দিন, নারী শিশুতে হাতে নাতে গ্রেপ্তার হলে কয়দিন,
এই 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 মাদক দ্রব্য অপরাধী হাতে নাতে গ্রেপ্তার না হলে কয়দিন? এরকম 5টা এমসিকিউ, তোমরা যদি প্রশ্ন খুলে দেখো, সাইড থেকে 5টা প্রশ্ন এএসআইদেরও আসছিল, আমাদেরও আসছে। সুতরাং এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। যেমন নারী শিশুতে হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস, নতুন সংশোধন হয়েছে, এটা এমসিকিউ আসবে। আবার মাদক দ্রব্যে হাতে নাতে গ্রেপ্তার হলে 30 কার্য দিবস, ঠিক আছে কিনা? আর হাতে নাতে যদি গ্রেপ্তার না হয়, সেক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তাহলে নারী শিশুর অপোজিট হচ্ছে মাদক। আমি আবার কই, নারী শিশুর অপোজিট, অর্থাৎ নারী শিশু মনে থাকলে তোমার মাদকও মনে থাকবে। নারী শিশুতে হাতে নাতে 15, হাতে নাতে না হলে 30। আর মাদকে হাতে নাতে হলে হচ্ছে 30, আর হাতে নাতে না হলে হচ্ছে তোমার 60। ডাবল, অর্থাৎ এরকম ছন্দের মতো একটু মনে রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এরপরে বলতেছে যে একই মামলার গ্রেপ্তার এবং পলাতক থাকলে, অর্থাৎ তুমি কিছু ধরছো আবার কিছু পলাই চলে গেছে, সেক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যেই তদন্ত শেষ করতে হবে। অর্থাৎ মাদকের ইয়াবা খাচ্ছিল বা ইয়াবা পাওয়া গেছে, দুইজনকে ধরছো, দুইজন পলাই চলে গেছে, তাহলে তুমি শেষ করবা কিভাবে? সেক্ষেত্রে বলতেছে যে 60 কার্য দিবসের মধ্যেই তোমাকে তদন্ত শেষ করতে হবে। এরপরে বলতেছে যে যুক্তিসঙ্গত কারণের মধ্যে যদি তুমি তদন্ত শেষ করতে না পারো, তাহলে মামলার আয়ু আদালতে আবেদন করবে এবং 15 কার্য দিবস সময় আসছে বৃদ্ধি করবে, ঠিক আছে কিনা? বৃদ্ধি করবে। এরপরে যদি না পারে, তদন্তকারী কর্মকর্তা 24 ঘন্টার মধ্যে লিখিত প্রতিবেদন বিজ্ঞ আদালতকে অবগত করে। তাহলে দেখেন, হাতে নাতে গ্রেপ্তার হলে 30 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 60 কার্য দিবস। কিছু ধরলো, কিছু ধরতে পারলো না, তাও 60 কার্য দিবস। এরপরে যদি মামলার আয়ু না পারে, তাহলে তা সে আবেদন করে আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করবে। তারপরও যদি না পারে, সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতকে লিখিতভাবে অবগত করবে। এই হলো তদন্তের সময়সীমা প্রথম আয়ুর বা প্রথম তদন্তকারী কর্মকর্তা। তোমাদের মনে অনেক সন্দেহ আছে ভাই, যে এখানে 2-এর 1-এর ক, 32-এর 1-এর ক, 32 এত এত পেঁচাবা না। ডাইরেক্ট এই পয়েন্টগুলো 1-2 আকারে লিখে, মানে এটা আমাদের ট্রেনিং এর সময় ডিআইজি নাসির স্যার আমাদেরকে বলছিলেন যে তদন্তের সময়সীমা পরীক্ষায় আসার মানে হচ্ছে তুমি যে মামলার আয়ু হবা, এক্সামিনার মূলত জানতে চাচ্ছে যে তদন্তের সময়সীমা তুমি জানো কিনা। এটা হলো মূল থিম, অর্থাৎ এক্সামিনার দেখবে যে ধারাটা ঠিক আছে কিনা এবং তদন্তের সময়সীমা ঠিক আছে কিনা। 31-এর 1-এর ক-এর খ, 1-এর ক-এর গ, 1-এর ক-এর 2, এগুলো হিজিবিজি করার দরকার নাই আল্লাহর রস্তে। এগুলো 1-2 আকারে পয়েন্ট আকারে লিখবেন, হাতে নাতে গ্রেপ্তার হলে এত, হাতে নাতে গ্রেপ্তার না হলে এত, পরবর্তীতে সময় নেবে এত, তারপরে না পারলে 24 ঘন্টা সময় নেবে এত, দিয়ে ধারা দিয়ে দেবেন এই 31। তাহলে আপনার এক্সামিনার দেখবে তার কর্মদিবস ঠিক আছে, ধারাও ঠিক আছে, আপনি ফুল মার্ক পাবেন। ওই যে 31-এর ক-এর 1, 31-এর 1-এর ক, 1-এর খ, এগুলো মানে বেশি পেশায়ের না। আমি বুঝছেন, আমি প্রাইভেটের অর্থ হচ্ছে একটা বিষয়কে আমরা সহজ করবো, অর্থাৎ মূল জিনিসটাকে ফুটাই তুলবো। যেমন ওই নারী শিশুর ক্ষেত্রে ওরকম করবেন যে হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার হলে 30 কার্য দিবস, ঠিক আছে? সব লিখে ধারা 18 ধারা থুয়ে 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 দেবেন। আপনার উত্তর রাইট। বেশি পেঁচাইলে আইনে তখন রেজাল্ট খারাপ হয়। একেবারে সহজভাবে উপস্থাপন করবো, আচ্ছা গেল। এরপরে বলতেছে দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আবার নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা, একটু খেয়াল করে দেখেন, প্রথমে যে সময় পাইছিল, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা তার অর্ধেক সময় পাবে। অর্থাৎ যদি দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট যাবে। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা কিন্তু অতিরিক্ত কোনো সময় সে কিন্তু আর পাবে না। ক্লিয়ার? তাকে 24 ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতকে জানাতে হবে যে মহামান্য আদালত, আমি এটা তদন্ত করছি, এটা লিখিতভাবে আমি আপনাকে বিষয়টা অবগত করলাম। এরপরে বলতেছে যে প্রথম কর্মকর্তা এবং দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা যদি সঠিকভাবে তদন্ত সঠিক সময়ে না করতে পারে, সেটা তার দায়িত্ব কর্তব্য অবহেলা, অদক্ষতা এবং অসদাচরণের শামিল। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বা বিজ্ঞ আদালত কি ওই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত শাস্তিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবে। যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ কোর্ট থেকে পিটিশন দেবে, এসপির কাছে পাঠাবে যে এই এসআই রে ধরো, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, কেন সে যথাসময়ে তদন্ত রিপোর্ট দিতে পারলো না বা আইনগত ব্যবস্থা নিতে পারলো না, ঠিক আছে কিনা? এই হলো আপনার তদন্তের সময়সীমা। তাহলে আমরা দেখেন, আমার কিন্তু মুখস্থ, আপনার কি মুখস্থ হয়েছে কিনা আমি একটু বলি, কান খাড়া করে শোনেন, সবাই পড়েন। লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা লিখবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 18 ধারা অনুসারে মাদক দ্রব্য তদন্তের পদ্ধতি বা সময়সীমা নিম্নে লেখা হলো। 1 নম্বরে লিখবেন, আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে, ঠিক আছে কিনা? 31 ধারা মোতাবেক। হাতে নাতে গ্রেপ্তার না হলে 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আসামি কিছু ধরলো, কিছু পলাতক থাকলো, সেক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এরপর করতে হবে
যে যথাসময়ে তদন্ত শেষ করতে না পারলে প্রথম তদন্তকারী কর্মকর্তা আবেদনের মাধ্যমে আরো 15 কার্য দিবস সময় সে বৃদ্ধি করতে পারবে। এরপরে যদি তদন্ত শেষ করতে না পারে 24 ঘন্টার মধ্যে লিখিত রিপোর্ট ট্রাইব্যুনালকে অবগত করবে। ট্রাইব্যুনাল যদি দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবে। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা এগুলো একটা প্যারাই লাগবেন। হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস, অর্থাৎ ওই যে প্রথম তদন্তকারী কর্মকর্তা যা পাইছিল তার অর্ধেক, ঠিক আছে কিনা। এরপরে লাগবেন দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত কোনো সময় সে পাবে না। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা এখানে বলতেছে যে 24 ঘন্টার মধ্যে আদালতকে তার তদন্ত প্রতিবেদন অবগত করবে। এরপরে একটা প্যারা দেবো আমরা, যে প্রথম এবং দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা যদি যথাসময়ে তদন্ত করতে শেষ করতে না পারে, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এটা তার অদক্ষতা, অসদাচরণ এবং দায়িত্ব কর্তব্য অবহেলার শামিল। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বা আদালত যথাযথ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে চাকরির বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবে, ঠিক আছে কিনা। যদি প্রশ্ন আসে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে তদন্তকারী কর্মকর্তার শাস্তির বিধান আছে কি, থাকলে কোন ক্ষেত্রে লেখো, তখন এই 31 ধারা দিয়েই আপনাকে অ্যান্সারটা করতে হবে। বুঝছেন কথা। নারী শিশু আইনে যেমন 36-এর 6, 36-এর 8-এ শাস্তির বিধান আছে, আছে না ভাই? সরি, 36-এর 6 এবং 36-এর 9, 9 নাকি ভুলে গেছি। 36-এর 6, হ্যাঁ 36-এর 6 এবং 36-এর 8, সরি 18-এর 6 এবং 18-এর 8, তাই না? ঠিক আছে তো নাকি? 18-6 এবং 18-এর 8, দুটোই দুটোই। 36-এর 18, 18, 18-এর 6 এবং 18-এর 8 এই দুটো ক্ষেত্রেই আপনার শাস্তির বিধান কিন্তু আছে। অর্থাৎ সঠিক সময় তদন্ত করতে না পারলে নারী শিশু আইনও ব্যবস্থা আছে। আবার এই 31 ধারায় আপনাকে বলতেছে ব্যবস্থা আছে। আচ্ছা, 32 ধারায় চলে যাই। 32 ধারায় বেসিক্যালি বলতেছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক এই আইনের অধীনে রুজুকৃত অধিদপ্তরের মামলা আহ, আহ, কোনো অফিসারের তদন্ত কার্য হস্তান্তর করতে পারবে এবং প্রয়োজনের মধ্যে শুরু হতে তদন্ত। এখানে মূলত মামলা তদন্ত হস্তান্তর, অর্থাৎ যিনি মামলা তদন্ত করতেছেন আদালতের নির্দেশে বা ট্রাইব্যুনালের নির্দেশে অন্য কোনো ব্যক্তিকেও এটা হস্তান্তর করা যাবে, এই কথাই বলতেছে। যে মনোহর তদন্ত করতেছে, তদন্তটা ভালো হচ্ছে না, তাহলে আরেকজনের কাছে হস্তান্তর করা হোক, এটা করা যাবে। এটা আপনাকে বলতেছে 32 ধারায়। তাহলে আজকে আমরা 20 ধারায় শিখলাম আহ আহ, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তির তল্লাশি। 21 ধারায় আমরা শিখলাম প্রকাশ্য স্থান বা যানবাহন তল্লাশি মাদকের ক্ষেত্রে। 20 ধারায় 22 ধারায় আমরা শিখলাম সিআরপিসির পদ্ধতি অনুসরণ করতে হবে। 23 ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি। 24 ধারায় আমরা শিখলাম মাদক কোনো ব্যক্তির শরীরে থাকলে কি কি পরীক্ষা করা যাবে। আর 25 ধারায় আমরা শিখলাম তদন্ত বা তল্লাশির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে আপনার কার্যক্রম সম্পর্কে। আর 26 ধারায় 26-এর 3-এ যেটা আমরা শিখলাম, সেখানে আমরা শিখলাম হচ্ছে যে সরকারি গাড়ি আটক হলে এজাহারে সেটা উল্লেখ করতে হবে। আর 27, 28, 29 ধারায় আমরা শিখলাম মাদক দ্রব্য জব্দ আটকের ক্ষেত্রে এগুলো হচ্ছে কর্তৃপক্ষকে অবগত করে সিআরপিসির পদ্ধতি অনুসরণ করে আপনাকে কার্যক্রম চালাতে হবে। আর 30 ধারায় আমরা শিখলাম মাদক দ্রব্য তদন্ত করতে পারবে মহাপরিচালক এবং থানার ওসি বা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি। আর 31 ধারায় আমরা শিখলাম তদন্তের সময়সীমা, ঠিক আছে কিনা। আর 32 ধারায় শিখলাম যে তদন্ত একজন করতেছে, কর্তৃপক্ষ ইচ্ছে করলে তদন্ত আরেকজনের কাছে হস্তান্তর করা যাবে, এই কথা আমরা এখানে শিখলাম ভাই। তাহলে আজকে আমরা এই 32 ধারা পর্যন্ত কি থাক, কালকে ধারাটা গুরুত্বপূর্ণ হবে। কালকে আমরা সকালে ক্লাসটা নেবো না, আমার নাইট ডিউটি আছে। কালকে ইনশাল্লাহ 8:30টায় আবার ক্লাস হবে। কয়টায়? 8:30টায়। কালকে 8:30টায় ক্লাস হবে এবং কালকের দিন মানে রাত 8:30টায়, এবং পরের দিন সকালেও সকাল বিকাল 2 বেলায় হবে। আমরা 2 বেলায় ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সবাই ধৈর্য ধরে আমাদের দোয়া করেন। আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর, নাক দিয়ে পানি ঝরতেছে প্রচন্ড, সবারই মনে হয় একই অবস্থা। আর আজকে রাতে এখন যারা ফ্রি আছেন, মাদকের ওই 23 ধারার প্রশ্নটা একটু লিখে ফেলবেন। পাশাপাশি কার্যবিধির আমার গাইডের প্রশ্নগুলো একটু দেখেন। এই শীট বড় কথা না ভাই, আমি তোমাদের প্রতি টাইম রেকর্ড করে দেবো। তুমি ধারাগুলো বা ব্যাখ্যাগুলো মনে থাকলে এমনি তুমি পারবা। শীট দিয়ে কি করবা? শীট তো আছেই, সমস্যা নাই। ঠিক আছে। আমি নারী শিশুদের অডিও রেকর্ডটা দেবো, কারণ ইয়ারফোন দিয়ে শুনলে সহজেই এটা আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ সবাইকে ভাই, আমি আর এখন কথা বলবো না, রেডি হওয়া লাগবে, পোশাক পরা লাগবে। আর সকালে ক্লাস নিচ্ছি না। এখন সবাই একটু কষ্ট করে 23 ধারাটা একবার একটু লেখো। বেশি পড়ার দরকার নাই, যেটা আমি বলবো একটু বাইরে চলো, ভালো করবা দেখবা। 23 ধারাটা আজকে একটু লেখো, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি। 23 ধারাটা একবার লেখো। আর সাক্ষ্য আইনের বাড়ির কাজ দেওয়া হচ্ছে, তোমরা অনেকেই বাড়ির কাজগুলো করতেছো না ভাই, কেন? বাড়ির কাজগুলো অবশ্যই করবা। আবু বক্কর, বাড়ির নতুন বাড়ির কাজগুলো একটু দিয়ে দাও, তাহলে বাড়ির কাজগুলো সবাই করবে। সাক্ষ্য আইনের প্রশ্নগুলো বাড়ির কাজগুলো সবাই লেখেন। ধন্যবাদ সবাইকে ভাই।